আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসানুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান। আজ আমার পাঠ শিরোনাম রেওয়ামিল নবম অধ্যায়। রেওয়ামিল নবম অধ্যায়ের ওপরে এর আগে 2টি ক্লাস হয়েছে, আজ আমার 3য় নম্বর ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যা শিখব সেটি হলো বইয়ের 138 পৃষ্ঠা সৃজনশীল কোশ্চেন 2 এবং 3 দাগ। এর আগে আমরা 1 এবং উদাহরণগুলো করেছিলাম। আজকে আমরা সৃজনশীল কোশ্চেন 2 ও 3 করব। আমরা প্রথমে 2 এর প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। জুবলি এন্টারপ্রাইজ 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ: হিসাবের নাম, টাকা, মূলধন হিসাব আছে 1,50,000, আসবাবপত্র সাজ সরঞ্জাম আছে 50,000, প্রাপ্য বিল আছে 30,000, প্রদেয় বিল 25,000, সাধারণ সঞ্চিতি 5,000, নগদ তহবিল 6,000, মজুত পণ্য 40,000, কুড়িন 5,000, কুড়িন সঞ্চিতি হলো 3,000। এই সাইডে আছে দালান কোটা 45,000, দিনাদার 30,000, পাওনাদার 25,000, বেতন হলো 5,000, অনুপার্জিত সেবা আয় 3,000, ব্যাংক জমাতিরিক্ত 2,000, নগদ তহবিল 10,000, বিমা হলো 8,000, মজুত পণ্য 35,000 টাকা। মজুত পণ্য হলো 31/12/2017, অর্থাৎ সমাপনী মজুত পণ্য। আমাকে বলেছে, দেখো 1 নম্বরে বলেছে জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামিলে যে হিসাবগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা জানি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এমন আইটেমগুলোর মধ্যে আছে যে চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হয় না। চলতি সম্পদের মজুত পণ্য ব্যতীত অন্য যে কোনো চলতি সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স অন্তর্ভুক্ত হয় না। যেমন দেখো এখানে নগদ তহবিল 1/1/2017 আছে এবং নগদ তহবিল 31/12/2017 আছে। আমরা জানি নগদ তহবিল এটি প্রথমে ছিল, সেটি ক্রমান্বয়ে পরিবর্তিত হতে হতে লাস্টের পর্যায়ে আসে। এখন আমরা যদি প্রথমটি নেই তাহলে আমাদের সারা বছরের যে আর্থিক অবস্থার যে পরিবর্তন হলো সেটি কিন্তু এর দ্বারা আমরা ধারণা পাবো না। কিন্তু আমরা যদি সমাপনী নগদ তহবিল নেই তাহলে এইটার দ্বারা আমরা সারা বছরের যে নগদের হ্রাস বৃদ্ধি হলো সেটি নিয়ে আমরা ধারণা পাবো। তাই এজন্য নগদ তহবিলের ক্ষেত্রে আমাদের প্রারম্ভিকটা আসে না, আসে হলো সমাপনীটা। তাহলে সমাপনী নগদ তহবিল আসে, তাহলে আসবে না কোনটি? নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, অর্থাৎ নগদ তহবিল 1/1/2017 তারিখে যেটি আছে সেটি আসবে না। মজুত পণ্যের ক্ষেত্রে আমরা জানি মজুত পণ্য 1/1 তারিখে যেটি আছে সেটি আসবে, কিন্তু মজুত পণ্য 31/12/2017 অর্থাৎ সমাপনী মজুত পণ্য আসে না। তাহলে আমরা এখানে 2টি আইটেম পেলাম। আমরা লিখলাম ক নম্বরে যে উদ্বৃত্তগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। 1 নম্বরে লিখলাম বিবরণ, টাকা, নগদ তহবিল 1/1 মানে প্রারম্ভিক তারিখেরটা আসবে না, এটি হলো 6,000 টাকা, এবং মজুত পণ্য 31/12/2017 এটি 35,000 টাকা। তাহলে মোট হলো 41,000 টাকা। তাহলে রেওয়ামিলে যে আইটেম আসবে না তার ভিতরে পেলাম 2টি আইটেম, একটি হলো নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, আর একটা হলো সমাপনী মজুত পণ্য। এবার আমরা 2 নম্বরে আবার যাই। 2 নম্বরে বলা আছে উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। তাহলে আমরা একটু দেখি রেওয়ামিলের ক্ষেত্রে আমাদের মূলধন হলো ক্রেডিট, আসবাবপত্র ও সাজ সরঞ্জাম হলো ডেবিট, যেহেতু সম্পদ, প্রাপ্য বিল সম্পদ,
মানে ডেবিট, প্রদেয় বিল দায় মানে ক্রেডিট, সাধারণ সঞ্চিতি দায় ক্রেডিট, নগদ তহবিল তো আসবে না, মজুত পণ্য আসবে। মজুত পণ্য হলো সম্পদ 40,000 টাকা, তাহলে ডেবিট। কুরিন খরচ, হ্যাঁ আমাদের ডেবিট সাইডে আসবে। কুরিন সঞ্চিতি ক্রেডিট দায়, দালান কোটা সম্পদ, তাহলে ডেবিট সাইডে দেনাদার সম্পদ, ডেবিট সাইডে পাওনাদার হলো দায়, ক্রেডিট সাইডে বেতন খরচ, ডেবিট সাইডে অনুপার্জিত সেবা আয় সম্পদ, অনুপার্জিত সেবা আয় দায়, অনুপার্জিত সেবা আয় দায় মানে ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত দায় ক্রেডিট। নগদ তহবিল তো এটা আসবে না, নগদ তহবিল আসবে। নগদ তহবিল 31/12 তারিখেরটা আসবে, এটা হলো ডেবিট। সম্পদ বিমা খরচ ডেবিট। মজুত পণ্য 31/12/2017 এটি আসবে না। তাহলে আমরা এবার অঙ্কটা দেখি। তাহলে মূলধন হলো আমাদের ডেবিট, মূলধন আমাদের ক্রেডিট 1,50,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, প্রাপ্য বিল 30,000 টাকা, প্রদেয় বিল 25,000 টাকা। ক্রেডিট সাইডে সাধারণ সঞ্চিতি ক্রেডিট 5,000 টাকা, মজুত পণ্য ডেবিট 40,000 টাকা, কুরিন 5,000 টাকা, কুরিন সঞ্চিতি ক্রেডিট হলো 3,000 টাকা, দালান কোঠা 45,000 টাকা ডেবিট, দেনাদার 30,000 টাকা ডেবিট, পাওনাদার হলো ক্রেডিট 25,000 টাকা, বেতন হলো ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, নগদ তহবিল ডেবিট, বিমা হলো ডেবিট। আমরা যদি যোগ করি তাহলে আমাদের ডেবিট সাইডে যোগফল হবে 2,23,000 টাকা, কিন্তু ক্রেডিট সাইডে আমাদের যোগফল হবে 2,13,000 টাকা। 10,000 টাকা আমাদের অমিল আছে। এই অমিল হিসাবটাকে আমরা কিভাবে লিখব? অনিশ্চিত হিসাব নামে লিখব। তাহলে আমাদের ডেবিট সাইডে যোগফল হয়েছে 2,23,000 টাকা, কিন্তু ক্রেডিট সাইডে যোগফল হয়েছে আমাদের 2,13,000 টাকা। তাহলে আমাদের ঘাটতি টাকার পরিমাণ 10,000 টাকা। তাহলে এটি অনিশ্চিত হিসাব নামে লিখব। এবার আমরা গ নম্বরে যাব। গ নম্বর, জুবলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ ক্রয়ে যে ব্যয় করা হয় তাকে আমাদের মূলধন জাতীয় ব্যয় বলে। তাহলে এখানে আমরা সেরকম আইটেম পেয়েছি আসবাবপত্র সরঞ্জাম আর হলো দালান কোটা, আসবাবপত্র সরঞ্জাম এবং দালান কোটা। তাহলে মূলধন জাতীয় আয়ের ভিতরে আছে, মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে আছে আসবাবপত্র ও সাজ সরঞ্জাম এবং দালান কোটা। আসবাবপত্র ও সাজ সরঞ্জাম আছে 50,000 টাকা আর হলো দালান কোটা আছে 45,000 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ কত? 95,000 টাকা। মুনাফা জাতীয় ব্যয় এর পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আছে আমরা প্রথম থেকে যদি দেখি তাহলে মুনাফা জাতীয় ব্যয় আছে মজুত পণ্য 1 তারিখে ছিল 40,000 টাকা, কিন্তু সমাপনীতে আছে 35,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা আমাদের খরচ। তাহলে এই 5,000 টাকা মজুত পণ্য, তাহলে আমরা লিখবো মজুত পণ্য 1/1/2017 তারিখে 40, মজুত পণ্য 31/12/2017 তারিখে 35। তাহলে হলো কত? 5,000। কুরিন আছে 5,000, তার থেকে 3,000 টাকা বাদ দিতে হবে, তাহলে থাকবে হলো 2,000 টাকা। লিখবো হলো কুরিন বাদ হলো কুরিন সঞ্চিতি 3,000 টাকা, তাহলে হবে কত? 2,000 টাকা। দালান কোটা দেনাদার পাওনাদার গুলো সম্পদ এবং দায়। বেতন আছে, বেতন হলো 5,000 টাকা, আর আছে হলো বিমা হলো 8,000 টাকা। তাহলে এই কয়টি হবে মুনাফা জাতীয় ব্যয়। আমরা একটু দেখি। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে প্রারম্ভিক মজুত পণ্য 40,000, বাদ হলো সমাপনী মজুত পণ্য 35,000, তাহলে 5,000। কুরিন হলো 5,000, বাদ হলো কুরিন সঞ্চিতি 3,000, তাহলে 2,000। বিমা বেতন হলো 5,000, বিমা হলো 8,000, মোট হলো 20,000।
এবার আমরা 3 নাম্বার যে সৃজনশীল কোশ্চেন, আমরা সেই 3 নাম্বার সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। বলা আছে মিসেস সালেহা অ্যান্ড কোম্পানি এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত র্যামিলে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। ত্রুটিগুলো ত্রুটিপূর্ণ র্যামিলটি নিচে দেওয়া হলো। আমাদের বলেছে মিসেস সালেহা অ্যান্ড কোম্পানির প্রাপ্তির মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ উপযুক্ত তথ্যের খ নম্বরে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। গ নম্বর উদ্দীপকের আলোকে মিসেস সালেহা অ্যান্ড কোম্পানি এর একটি শুদ্ধ র্যামিল প্রস্তুত করো। তাহলে আমরা প্রথমে একটু পড়ি যে আমাদের কোথায় কোথায় ভুল আছে। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট ঠিক আছে, ক্রয় ডেবিট ঠিক আছে, বেতন ডেবিট ঠিক আছে, কিন্তু পাওনাদার হলো দায় আইটেম, ক্রেডিট হবে কিন্তু ডেবিটে দেওয়া আছে, এটি ভুল। ব্যাংক জমার উদ্বৃত্ত দেনাদার ঠিক আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত সম্পদ, সেটি ডেবিট সাইডে থাকবে কিন্তু ক্রেডিট সাইডে আছে, এটি ভুল আছে। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত ঠিক আছে। জাহাজ ভাড়া হলো খরচ কিন্তু এটিকে ক্রেডিট দেওয়া হয়েছে, তাহলে এটি হবে না, এটি হবে ডেবিট। প্রদেয় বিল দায়, এটাকে ডেবিট দেখানো হয়েছে, এটি ভুল আছে, এটি হবে ডেবিট ক্রেডিট সাইডে। গৃহীত ঋণ ঠিক আছে, দালান কোটা ঠিক আছে। বরাদ্দকৃত বাট্টা হলো খরচ, সেটি ডেবিট সাইডে থাকবে কিন্তু এখানে আছে ক্রেডিট সাইডে, এটি ভুল। মূলধন আছে ৬৭,০০০ টাকা ঠিক আছে। বহি ফেরত, আচ্ছা বিক্রয় ক্রেডিট ঠিক আছে। বহি ফেরত মানে ক্রয় ফেরত হবে ক্রেডিট হবে কিন্তু এটা ডেবিটে আছে, এটি ভুল আছে। মণিহারি ডেবিট কিন্তু ক্রেডিটে আছে, এটি ভুল আছে, তাহলে ডেবিট হবে। কুঋণ ও খরচ ডেবিট হবে। দেনা সঞ্চিতি আছে ডেবিটে আছে কিন্তু হবে ওটি ক্রেডিট। তাহলে আমরা প্রথমে 1 নম্বর নিয়ে আলোচনা করি। আমাকে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে। মূলধন জাতীয় প্রাপ্তি অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় বাবদ আমরা যে টাকাগুলো পাচ্ছি সেই টাকাগুলো এর আন্ডারে আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে আছে এক নম্বরে আছে মূলধন আর হলো গৃহীত ঋণ, এই দুইটি। মূলধন আর গৃহীত ঋণ আমাদের দীর্ঘমেয়াদী দায়। তাহলে গৃহীত ঋণ আছে 13,000 টাকা আর মূলধন আছে 67,000 টাকা। তাহলে 13 আর 67, তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 80,000 টাকা। এবার আমাদের বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় ব্যয় আমরা প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মতন করে যদি আমরা বের করি তাহলে আমাদের প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে 34,000 টাকা, ক্রয় আছে হলো 1 লাখ, কিন্তু এখানে বহি ফেরত আছে 6,000, তাহলে এটা বাদ যাবে। তাহলে আমরা দেখে নেই একটু, তাহলে 1 লাখ আর বহি ফেরত হলো 6,000, তাহলে কত 94,000 টাকা হবে। এবার তারপরে আছে
জাহাজ ভাড়া 5,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা হলো 10,000 টাকা, মণিহারি 5,000, কুরিন আছে 9,000 থেকে 8,000 বাদ যাবে, তাহলে 1,000 হবে। তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় মাইনাস হলো বহি ফেরত, তাহলে 94,000, জাহাজ ভাড়া, বেতন, বরাদ্দকৃত বাট্টা, মণিহারি, কুরিন থেকে বাদ, সন্দেহজনক দেনা সঞ্চিতি বাদ, তাহলে হলো কত 1,000, মোট হলো 1,61,000 টাকা। 1,61,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটুকু বুঝেছ। এবার আমরা গ নম্বরে যাব। গ নম্বরে দেখো বলা আছে উদ্দীপকের আলোকে মিসেস সালেহা অ্যান্ড কোম্পানি এর একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে আমি প্রথমেই বলেছি শুদ্ধ রেওয়া মিল কোথায় কোথায় ভুল আছে, আমরা সেইগুলো আবারও বলছি। প্রারম্ভিক মজুত পণ্য হবে ডেবিট, ঠিক আছে। ক্রয় হবে ডেবিট, ঠিক আছে। বেতন ডেবিট, ঠিক আছে। পাওনাদার হবে ক্রেডিট, দেনাদার, ঠিক আছে। ব্যাংক জমা অতিরিক্ত হবে ডেবিট, কত 45,000 টাকা। টাকা। তারপরে আন্তঃফেরত, ঠিক আছে। জাহাজ ভাড়া ভুল আছে, জাহাজ ভাড়া ডেবিট সাইডে আসবে। প্রদেয় বিল ভুল আছে, ক্রেডিট সাইডে যাবে। গৃহীত ঋণ, ঠিক আছে। দালান কোটা, ঠিক আছে। বরাদ্দকৃত বাট্টা ভুল আছে, ডেবিট সাইডে আসবে। মূলধন, ঠিক আছে। বিক্রয়, ঠিক আছে। বহি ফেরত ভুল আছে, ক্রেডিট সাইডে যাবে। মণিহারি ভুল আছে, ডেবিট সাইডে আসবে। কুরিন ভুল আছে, ডেবিট সাইডে আসবে। সন্দেহজনক দেনা সঞ্চিতি ভুল আছে, এটি ক্রেডিট সাইডে যাবে। আমরা অঙ্কটা এবার দেখি। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, বেতন, পাওনাদার হলো ক্রেডিট 40,000 টাকা, দেনাদার হলো ডেবিট, ব্যাংক জমার উদ্বৃত্ত 45,000, আন্তঃফেরত 3,000, জাহাজ ভাড়া 5,000, প্রদেয় বিল 20,000, গৃহীত ঋণ 13,000, গৃহীত ঋণ 13,000, দালান কোটা 50,000, আর বরাদ্দকৃত বাট্টা হলো 10,000। মূলধন 67,000, বিক্রয় 1,40,000, বহি ফেরত 6,000, মণিহারি 5,000, কুরিন 9,000, আর সন্দেহজনক দেনা সঞ্চিতি 8,000 টাকা। মোট যোগফল আসবে 2,94,000 টাকা। মোট যোগফল 2,94,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের আলোচনা। তোমরা অবশ্যই এই দুইটি অঙ্ক নিজেরা হাতে কলমে করবে এবং HW আকারে দিবে। তোমরা HW দিচ্ছ না। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় হাসান স্যার। আল্লাহ হাফেজ।